এর আগেই খাদিজা বেগম ঝড়ের গতিতে এসে তার গালে সর্বশক্তি দিয়ে চড় বসায়। মৈত্রী পড়ে যায়, ব্যথায় কানটা ঝাঁঝা করে ওঠে, কানের ভিতর সনসন করে ওঠে, কানের ভিতর সনসন শব্দ করে ওঠে। শতক এগিয়ে এসে বলে, বড়পা, মেয়েটার দোষ নেই, আমি আসতে বলে। খাদিজা, ভেতরে নিয়ে যাও তো ওকে। হালকা জোরে গম্ভীর স্বরে বলল কথাটি মতিউর রহমান। খাদিজা মৈত্রীকে তুলে টানতে টানতে নিয়ে গেল ভিতরে। শতক তাকিয়ে দেখল কি করবে এখন, তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। বড়পা, বড়মাকে মেয়েটাকে মারতে মানা করো। এখন অনেক রাত, যান বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কথা বলবো নি। আর মেয়েটা আমাদের, শাসন করার পুরো হক আছে আম্মার। বড়পা, যেতে বলেছি, শক্ত কণ্ঠে বলল মতিউর রহমান। শতক তার দিকে তাকিয়ে রইল। বুঝ হওয়ার পর থেকে বড় আব্বা তার সাথে, শুধু তার সাথে কেন, কারোর সাথে এমন রূঢ়ভাবে কথা বলেনি। আজ দোষটা তারই। মতিউর রহমান চলে গেল, গেট আটকে ভিতরে গেল। শতক কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এলোমেলো পায়ে বাড়ি গেল। গেট আটকে বাড়ির ভিতর ঢুকে মেন দরজা আটকে নিজের রুমে দরজা চাপিয়ে ভিতরে ঢুকলো। আশেপাশে নজর বুলিয়ে টেবিলে সব বই ছুঁড়ে ফেলে, বিছানার চাদর টেনে নামায়, বালিশ যত্রতত্র ছুঁড়ে মারে। এতে বেশ কিছু জিনিস পড়ে যায়। শতক ফ্লোরে বসে নীরবে চোখের জল ফেলতে থাকে। খাদিজা বেগম মৈত্রীকে ওর ঘরে এনে কয়েকটা থাপ্পড় লাগায়। মৈত্রী যখন যায় তারা ঘুমায়নি। ছেলেপক্ষের ব্যাপারে আলোচনা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। বাইরের টিনের গেট খোলার আওয়াজ আসলে মতিউর রহমান বেরিয়ে যায়। খাদিজাও স্বামীর পিছু পিছু যায়। গেট খোলা দেখে গেটে গেলে কারো আওয়াজ ভেসে আসে। দুজনের পাশে তাকাতেই দেখতে পায় শতক ও মৈত্রীকে মেহগনি গাছের তলায়। তিনি বিশ্বাস করতে পারেননি। খাদিজা মৈত্রীর চুলের মুঠি ধরে বলল, আমি এখনো বিশ্বাস করবার পারতেছি না, এসব কি দেখলাম। তোর আব্বা আমায় কিছু কিছু কইছিল, আমি ভাবছি চোখের ভুল হবে হয়তো, কিন্তু না। এই কবে থাইকা চলতেছে এসব? মৈত্রী কাঁদতে কাঁদতে বলল, মা বিশ্বাস করো। চুলের মুঠি শক্ত করে ধরে বলল, কি বিশ্বাস করব? খুশবু বিয়ের আগের রাইতে কোথায় গিয়েছিলি দুজন? মৈত্রী অবাক হলো। মা ওই দিন দেখেছিল কি? চুপ করে আছিস কেন? গিয়েছিলি না? তারপরের দিন খুশবুর বউ নিয়ে আসবার পর রাস্তায় শতকের সাথে কিসের কথা বলছিলি হেসে হেসে? তোর আলমারিতে ওই শাড়ি গয়না ওসব শতক দিয়েছে তাই না? কলেজ থেকে মেলায় ঘুরতে গিয়েছিলি না? মৈত্রী অবাক হলো। মা তাহলে সবটা জানে। খাদিজা চুল ছেড়ে খাটে বসে কাঁদতে কাঁদতে বলল, এই দিন দেখার জন্য পেটে ধরেছিলাম। আমি এইসব কিছুই জানতাম না। তোর আব্বা নিজ চোখে দেখছে তোদের অনেকবার। আমার বিশ্বাস হয় নাই। আমি আমার মাইয়ারে চিনি তো, এমন কাজ করতে পারবো না, কিন্তু তুই সব শেষ কইরা দিলি। মা বিশ্বাস করো, আমি খারাপ কোনো কিছু করিনি। শতক ভাই ফোন করে ডাকছিল, আমি মানা করেছি, সে মানছিলই না। আর তুই চইলা গেলি। তুই ভাববার পারতেছস অন্য কেউ দেখে ফেলে কি সর্বনাশ হইতো? একটা ছেলে মেয়ে রাতে একলা দেখা করবার যায়, এটা কত বিশ্রী কথা। তোর আব্বারে সবাই সম্মান করে, এসব শুনলে মুখে মানুষ থুতু ফেলবো। খুশবু ছেলে হইয়া কখনো কোনো ঝামেলাই জড়াইল না। আর তুই মাইয়া মানুষ হইয়া মনে হইতাছে তোর বিষ খেলাইয়া নিজেও খাই। বলেই আরেকটা চড় মারল। মতিউর রহমান আসলেন, মৈত্রীর মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা ঘুমিয়ে পড়েন। খাদিজা খবরদার, আর একটাবার হাত উঠলে হইছে, তুমি যাও। খাদিজা কাঁদতে কাঁদতে চলে যায়। মৈত্রী বাবার পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। মতিউর রহমানের চোখেও জল। সে মেয়ের মাথায় বেশ সময় ধরে হাত বুলিয়ে দিল। মৈত্রী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো নাকি অজ্ঞান হয়ে গেল বোঝা গেল না। মতিউর রহমান মেয়েকে তুলে ভালো করে শুইয়ে দিল। তারপর নিজের ঘরে চলে গেল। নতুন সূর্য, নতুন ভোর, নতুন দিনের সূচনা। যদিও সূর্য মামা নতুন নয়, সৃষ্টির আদিকাল থেকেই তার অস্তিত্ব বিদ্যমান। সুলতানা ও শফিউর রহমান উঠেছে আগেই, স্কুলে যেতে হবে তাদের। সকাল 9টার দিকে সুলতানা ছেলের ঘরে গেল। কাল সেই সকালে খেয়েছে, তারপর থেকে না খাওয়া। রাতে খেতে বলে চিল্লিয়ে উঠেছিল। এখন যে কি করে, সে দরজার কাছে গিয়ে দরজায় হাত রেখে হালকা ধাক্কা দিলেই তা খুলে যায়। তিনি ভেতরে ঢুকেই অবাক, রুমের একই অবস্থা করেছে তার গোছালো ছেলেটা। তিনি ভিতরে ঢুকে দেখলেন শতক বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসা। তিনি ছুটে গেলেন ছেলের কাছে, শফিউর রহমানকে ডাকলো জোরে। শফিউল, দেখ ছেলের কি অবস্থা। বলে শতকের মাথায় হাত বুলিয়ে দিল। শতক জেগেই, সারা রাত চোখে ঘুম ধরা দেয়নি, এভাবেই পড়েছিল। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, শ্যাম চেহারায় নেই কোনো লাবণ্য। চুল উস্কো কুস্কো, চোখের পাপড়ি ভেজা। কেঁদেছে কি? তিনি বললেন, বাবা আমার, কি হাল করেছিস নিজের। দেখতে আসলে তো বিয়ে হয়ে যায় না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না।
শফিউর রহমান এলো ঘরে। শতক দুজনের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে। তোমরা যাও তো, ভালো লাগছে না। শফিউর রহমান খাটে বসে ছেলের কাঁধে হাত রেখে বলল, হবে ঠিক। আমি ভাইয়ের সাথে কথা বলবো, তো দরকার হলে পায়ে পড়বো। তুই উঠ, কিছু খেয়ে নিস বাপ, আমরা স্কুলে যাব, তুই কি যাবি? শতক কাঁধ থেকে বাবার হাত সরিয়ে উঠে টেবিলে থাকা কলমদানি ছুঁড়ে মারে ফ্লোরে। কিচ্ছু করতে হবে না তোমার। এতদিন কত অনুরোধ করে বলেছে বড় পাখি বলতে, মুখে কলু পেটে বসেছিল, কতবার বলেছে, শোনেনি আমার কথা। এখন পরিস্থিতি অনেক জটিল, তোমরা যাও এখান থেকে। আমার কাউকে ভালো লাগছে না, যাবো না স্কুলে, করবো না চাকরি। বউ নিয়ে চাকরি করে কি করব? শফিউর রহমান এত বড় ছেলের বাচ্চাদের মতো চিল্লানো ও শেষের কথা শুনে হেসে ফেলল। শতক তাকে হাসতে দেখে আরো রেগে গেল। মাকে ঠেলে দরজার কাছে নিয়ে বাবাকেও ঠেলে দরজার কাছে নিয়ে যেতে যেতে বলল, আব্বা, তুমি সব থেকে খারাপ ছেলে। ছেলের দুঃখ দেখে হাসছ? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বিয়ে করলে বউ কিনে আলাদা থাকবো। বাবা আমার, মাত্রই না বললি বউ নেই, চাকরি করবি না, আবার। তুমি তো চাও না আমি বিয়ে করি। সব ষড়যন্ত্র তোমার, বুঝতে পেরেছি। যাও এখান থেকে। শফিউর সুলতানা দরজায় দাঁড়িয়ে হাসতে লাগলো মুচকি মুচকি। শতক বালিশ তুলে এনে তাদের দিকে ঢিল মেরে বলল, গেট আউট অফ মাই রুম, তোমাদের সাথে ব্রেকআপ। বলে এগিয়ে এসে দরজা লাগিয়ে দিল। এই দুঃখের সময় তাকে নিয়ে মজা করছে। সহস্র চোখ ডলতে ডলতে এলো তার পিছনে কথা। শতকের চিল্লাচিল্লি শুনে উঠে এসেছে। ভাই সকাল সকাল সারের লাহান চিল্লাই কে? বউ চাই তার এক্ষুনি, তাই আমি আজ স্কুলে যাব না। তুমি যাও শফিউল। আর কথা সহস্র, অনেক বেলা হয়েছে, ব্রেকফাস্ট করে নাও। কবিতাকে ডাকো, যাও। খাদিজা বেগম উঠেছে সকাল সকাল, মুখটা থমথমে রেখে সব কাজ করছে। মতিউর রহমান সকালে খেয়ে দিয়ে দোকানে গেছে। মৈত্রী বাইরের গোসলখানায় গোসলে ঢুকেছে। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই, শুধু মাহিদেরটাই আছে। খাদিজা মেয়ের সাথে কথা বলেননি এখনো। সকাল থেকে সব কাজ একাই করছে। গরুগুলোকে খেতে দিয়ে উঠানে টিউবওয়েল চেপে পানিতে হাত ধুয়ে আঁচলে হাত মুছছিলেন। তখনই দেখতে পেল শতক ঢুকলো গেট খুলে। তাকে দেখে হেসে বলল, বড়ম্মা, বড্ড খেতে পেয়েছে, কাল সকালের পর কিছুই খায়নি, কিছু খেতে দাও না। খাদিজা বেগম একটু ঘাবড়ে গেল। কাল রাতে এত বড় ঘটনা ঘটে গেল, এই ছেলে তো স্বাভাবিক। তবে খেয়াল করলেন পরনে কালকে শার্ট, যেটা মেহমান আসলে গায়ে ছিল, কুঁচকে গেছে। চুল আউলা ঝাউলা, চোখ ফুলে লাল হয়ে আছে, পাপড়ি এখনো ভেজা, কেঁদেছে বোধহয়। তিনি নিজেকে স্বাভাবিক করে বলল, আলু ভর্তা ও ডিম ভাজি ভেজেছি, কালকে মাংসের ঝোল আছে, খাবি? শতক মাথা নাড়ল। বাবা মার সাথে ঝগড়া করে মনটা কিছুটা হালকা হয়েছে। খাদিজা রান্নাঘরে গিয়ে বড় প্লেটে ভাত বাড়তে লাগলো। শতক জোরে বলল, বড়ম্মা, বেশি করে দিও ভাত। খাদিজা অবাক হলো। শতক এইবারই খায় বেশিরভাগ সময়, কিন্তু এভাবে কখনো আবদার করেনি। সর্বদা মিঠুর কাছে চেয়েছে। শতক ড্রয়িং রুমে বসে টিভি অন করলো হাসি মুখে। খাদিজা খাবার এনে তার হাতে দিল। পানির জগ টেবিলে রাখলো। শতক হাত না ধুয়ে গপাগপ খেতে লাগলো। বেশ খিদে পেয়েছে তার। খাদিজা পাশের সোফায় বসে তার খাওয়া দেখছে। একটু পর মৈত্রী এলো গোসল সেরে, মাথায় গামছা বাঁধা, ওড়না গায়ে জড়িয়ে। শতক মৈত্রীকে আসতে দেখে মাথা তুলে তাকালো। চোখ নাক মুখ ফুলে লাল, দুই গালে বিভিন্ন জায়গায় আঙ্গুলের ছাপ। শতক ঢোক গিল। বাড়ি এনে বড় আম্মা কি অনেক মেরেছে? সে বড় আম্মার দিকে তাকালো। মৈত্রী ততক্ষণে হনহনিয়ে চলে গেছে, কারো দিকে তাকায়নি। শতক খাদিজার দিকে তাকালে খাদিজার নজরও শতকের চোখে যায়। চোখটা ছলছল করছে। শতক প্লেটটা টেবিলের উপর রেখে বলল, বড়ম্মা, আমাকে কি তোমাদের খুব খারাপ ছেলে মনে হয়? কিছু সময় চুপ থেকে বলল, খুব বাজে ছেলে আমি, বকাটে? তোমার মিঠুর কি যোগ্য নই? খাদিজা বেগম কি বলবেন ভেবে পেল না। শতক ছেলে হিসেবে 100 মতিউর রহমান মেয়ের জন্য তাকেই পছন্দ করেছিল, কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। সে জানে শতক মৈত্রী এই দুজনকেই, কোনো প্রকার খারাপ কাজে জড়িত হয়নি তারা, অতটা উচ্ছন্ন নয় তাদের ছেলে পেলে। কিন্তু এরকম রাত বিরেতে দুটো যুবক যুবতীর দেখা করা সমাজ কোন চোখে দেখবে? খাদিজা বেগমকে চুপ থাকতে দেখে শতক বলল, বড়প্পা কোথায়? খাদিজা এবার বলল, দোকানে। শতক ভাতের থালা রেখে উঠে বাইরে গেল। খাদিজা ডেকে বলল, খেয়ে যা বাপ। খাবার আর গলা দিয়ে নামবে না। শোনো, মিঠুকে মেরো না, কেমন? ওর কোনো দোষ নেই। বলতে বলতে কপল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শতক ফুল শার্টের হাতা দিয়ে তা মুছে টিউবওয়েলে গিয়ে হাত ধুয়ে বেরিয়ে গেল। খাদিজা ওখানে দাঁড়িয়ে রইল। তার গলা শুকিয়ে গেল। এই ছেলে যে তাদেরই কোলে কোলে বড় হয়েছে। তার মাতৃমন হুহু করে উঠল। মতিউর রহমান দোকানে বসে আছে একা, কাস্টমার নেই, বসে বসে মাছি তাড়াচ্ছে। একটু পরে আগমন ঘটে শতকের। বাইক নিয়ে এসেছে সে। মতিউর রহমান শতককে আপাদমস্তক দেখলো একবার। এরকম শতককে কখনো দেখেনি সে, পুরাই অগোছালো। শতক গিয়ে বড় আব্বার হাত ধরে বলল, তোমার সাথে আমার কথা আছে বড়ব্বা,
কোথাও গিয়ে বলি? মতিউর রহমান মাথা নাড়লেন। দোকান বন্ধ করে শতকের সাথে বাইকে উঠে বসলেন। শতক বাইক স্টার্ট দিল। বরপা, আই এম সরি। আমি দুঃখিত সবকিছুর জন্য। রাতে আমার মাথা ঠিক ছিল না। তোমরা ভুল বুঝেছ। মতিউর রহমান শতকের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা, ভুল বুঝছি। আপনি বলেন আব্বার বিয়ের আগের রাতে আপনি আর আম্মা কই ছিলেন? আমার কথায় রাগ করবেন না, আমি খারাপ কিছু বুঝাইনি। কিন্তু একা আপনাদের দুইজনের রাতে ওইভাবে যাওয়া কি ঠিক হয়েছে? আবার বিয়ের রাতে সবাই বউকে নিয়ে ঘরে চলে গেলেন, আপনি আমার হাত ধরে আটকে রাখলেন। কেউ দেখলে কি হতো ভাবো তো? আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কাউকে জানিয়েছেন? সেদিন আমার এক বন্ধু বলে, ওইটা তোর মাইয়া না, কোন পোলার হাত ধরে হাইসা হাইসা ফুচকা খায়? আপনি ভাবতে পারতেছেন আমি কোন মুখে জবাব দিতাম? ভালোবাসেন মানসি, হালালভাবে তাকে নিজের করে নিতেন, আমার কাছে প্রস্তাব পাঠাইতেন, আমি কি মানা করতাম? আপনার আব্বা মা একে অপরকে পছন্দ করত। সফিয়া মাই আগেই জানাই, আমি প্রস্তাব পাঠিয়ে ওদের বিয়ে করাইনি। সেজব্বার বেলায় আপনি তো সাথেই ছিলেন। শতক স্তব্ধ। এত কিছু হয়েছে, সে কি জবাব দেবে? বরপা, আমি কোনো এক্সকিউজ দেব না, না কোনো সাফাই গাইব। আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল। আমি দুঃখিত। মৈত্রীর কোনো দোষ নেই। ও কখনো আমাকে প্রশ্রয় দেয়নি, সর্বদা এড়িয়ে চলেছে। কাল রাতেও হুমকি দিয়ে এনেছে। ও তো বারবার বলেছে আব্বা মা কষ্ট পাক, এমন কিছু কখনো করব না। আমি সরাসরি প্রস্তাব পাঠাতে চেয়েছি। মাঝখান থেকে তোমার ভাই আমাকে না চেনে গন্ডগোলটা পাকালো। আমি পরে অনেকবার বলেছি তোমার সাথে কথা বলতে, সে তো তোমার ভয় শেষ। যাই হোক, তো আমার আমি স্বীকার করছি। আর আমি কিন্তু একটা কথাও মিথ্যে বলিনি। আমি লাজ লজ্জা বলে তোমাকে বলছি আমি মিঠুকে ভালোবাসি। কবে থেকে জানি না, ওকে ছাড়া আমার চলবে না। মতিউর রহমান মনোযোগ দিয়ে শুনল। ছেলেটার গলা কাঁপছে, যেন কেঁদে দেবে। বাইক এখনো চলমান। কোথায় যাচ্ছে জানা নেই। সে হালকা হেসে বলল, মিঠু হয়তো আপনার লেভেলের না, আপনি একজন সম্মানিত শিক্ষক। আর সব ভেলচাল তোমার ভাই বাঁধিয়েছ ওই কথা বলে। আমি জানি না কে কার লেভেলের। আমার শুধু তোমার মেয়েকে দিয়ে দাও, খুব যত্নে রাখবো ইনশাআল্লাহ। মানা করলে বাইক সোজা নদীর ভিতরে যাবে। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ল। হুমকি দিচ্ছেন? যা মনে করো, তবে মনে রেখো আমিও তোমাদেরই ছেলে। তোমাদের বিয়ের সময় বড় মার ভাই নারাজ থাকায় মাথা ন্যাড়া করে হুমকি দিতে পারলে আমিও পারবো। মতিউর রহমান গলা খাকারি দিল। এই গোপন কথা এই ছেলে কিভাবে জানলো? খাদিজাকে দেখতে গিয়ে তার অনেক পছন্দ হয়েছিল। এর আগে অনেকগুলো দেখেছিল, মন সায় দেয়নি। কিন্তু খাদিজাকে দেখেই মন কেমন করেছিল। সব ঠিক ছিল, কিন্তু খাদিজার 1 বছরের ছোট ভাই ঘাটতেরা ছিল। ছেলের বাবা নেই, ভাই আছে, তাদের ভার কে বইবে, ব্লাবলা। তাই চুপিসারে হুমকি দিয়েছিল। কাজও হয়েছে। কিন্তু মেজো আব্বা জানলো কিভাবে? শতক উচ্চস্বরে হেসে উঠল। এখন মনটা একটু হালকা লাগছে তার। বড়ব্বা, তোমার বড় সারার নাতি আমার কাছে প্রাইভেট পড়ে। মতিউর গম্ভীর মুখে বলল, আপনার এই হুমকিতে মতিউর ভয় পায় না। এই বিষয়ে পরে কথা হবে, সামনের মোড়ে নামিয়ে দেন। গরমে অতিষ্ঠ জীবন, যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও 36 ডিগ্রি সেলসিয়াসের উপর তেমন ওঠে না, অথচ বর্তমানে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস প্লাস। তীব্র গরমে বাচ্চা বুড়ো জোয়ান সবার অবস্থায় নাজেহাল। বাইরে রোদের তাপে বের হওয়াই যায় না। সেই হিসেবে গ্রামীণ পরিবেশ বেশ আরামদায়ক। গাছগাছালির ছায়া, বাতাস পরিবেশ ঠান্ডা রাখছে। শতক মতিউর রহমানকে সেখানে নামিয়ে বাড়িতে এসেছে। বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে গুনগুন করছে আর হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছে। যাওয়ার পথে সহস্রের সাথে দেখা হয়। ভাই, তুই নাকি বউয়ের জন্য চিল্লাচিল্লি করছিস? ছি ছি ছি, লজ্জা করে না? এই, তুই না শিক্ষক মানুষ, তোর স্টুডেন্টদের এইসব শিখাবি? আর কি বেশি ঘুরছিস? পরের মেয়ের জন্য এত পাগল হলে চলে? শতক ফুরফুরে মেজাজে আছে। বড় আব্বার কথা শুনে আশাবাদী সে। সহস্রের খোঁচা শুনেও রাগ হলো না। সে মুচকি হেসে বলল, তুই বলছিস সেই কথা যেখানে দিনে রাতে 24 ঘন্টা বউ জপিস? তার মুখে সব কথা মানায় না। আর কতকাল একা একা ঘুমাবো বল? ঘুম পাড়ে দেওয়ার জন্য হলেও জোরের ভিত্তিতে আমার বউ চাই। সহস্রের কাছে গিয়ে কানে কানে বলল। ইটস অ্যান এমার্জেন্সি কেস। তার যেতে যেতে বলল, আর শোন, সম্পর্ক বদলে যাবে একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। গানটা সুরেই গাইল। কবিতা শতকের আওয়াজ শুনে এগিয়ে এসে বলল,
ব্রো, একই হাল তোমার? এখনো কালকের ড্রেস আপ আর চুল চোখ মুখের কি অবস্থা? মনে হচ্ছে দেবদাসের আপডেট ভার্সন। হাতে শুধু মদের বোতলটা মিসিং। তা কোন পার্বতী ছ্যাঁকা দিল? শতক মুচকি হেসে চুল ঠিক করে কিছু বলবে এর পূর্বে সহস্র বলল, ভাই, কে সেই পার্বতী? এখনই বলো, একদম তুলে আনবো। কোনো মাহেন্দ্র টাহেন্দ্র বাধা দিলে খতম। শেষের কথা পুষ্পার মতো করে বলল। শতক জোরে হাসলো। কথা এসে সোফায় বসে বলল, সহস্র, ইউ আর দ্য মোস্ট ফুলিস্ট পারসন আই হ্যাভার সিন। আই মিন সিরিয়াসলি, জানো না এই আপডেট ভার্সন অফ দেবদাসের আপডেট পার্বতীকে? ওকে, তোমায় হিন্ট দিই, তুমি তাকে চেনো খুব ভালো করে, আর পার্বতী এখনো মহেন্দ্রের হয়নি। শতক কনফিউশন হয়ে বলল। কথা কিছু বলবে শতক ইশারায় না করলো। তার নিজের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চিনিসই তো তোর ঐশ্বর্য। ভাই, ও আমার নয়, অভিষেক বচ্চনের। তুই তো ছোট থাকতে বলতি ঈশ্বর্য আমার, আমি বিয়ে করব তাকে। ঈশ্বর্য আমার জান, ঈশ্বর্য আমার প্রাণ। ন্যাকা স্বরে বলে কথা ও কবিতা হাসতে লাগলো। সহস্র সোফার কুশন দিয়ে কবিতাকে মারতে মারতে বলল। আমি তখন বাচ্চা ছিলাম। কথা হেসে বলল। হ্যাঁ, 6 পড়ুয়া বাচ্চা। শুরু হয়ে গেল তাদের খুনসুটি। শতকের বাইক থেকে নদীর পাশে বাজারে নামার পর মতিউর রহমান সেখান থেকে 2 কেজি মহিষের মাংস কিনল। সচরাচর মহিষের মাংস সহজে পাওয়া যায় না। নিয়ে বাড়ির ফেরা পথে চায়ের স্টলে ঝন্টু মেম্বারের সাথে দেখা হয়। ঝন্টু মিয়া তাকে ডাক দেয়। চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসে। তারপর টুকটাক কুশল বিনিময় করে। ঝর্ণার ব্যাপারে কথা হয়, মাহিদের চাকরির ব্যাপারেও বেশ কথা হয়। এরপর ঝন্টু মিয়া দেখে চায়ের দোকানে তেমন কেউ নেই। তারই 2জন লোক একটু দূরে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তিনি বলেন, এখনো ভাবিনি। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ল। মতিউর রহমান বিমূঢ়। এ কি বলছে ঝন্টু সাহেব? নীরব আর মিঠু কখনো ভাবনাতেই আসে না একটা গুন্ডা ছেলের সাথে তার মেয়েকে দেওয়ার কথা ভাবনার বাহিরে। তার উপর বয়সের ফারাকও বেশ। তিনি শান্তভাবে বললেন, বিআই সাহেব, সবাই সন্তানের ভালো চাই, আমিও তার ব্যতিক্রম নই। আমার মেয়েটা নরম শোভা, অনার্সে পড়ছে। আপনার ছেলের সাথে বয়সের ব্যবধানও বেশ। আপনি মন খারাপ করবেন না। আসল কথা হলো, আমার ভাতিজা আছে না, শফিউলের ছেলে, আপনার ছোট ছেলের মাস্টার। হ্যাঁ, সুলতানা শতকের জন্য মেয়েটাকে চেয়েছে। সকলেরই মত আছে। শতক আব্বাও রাজি। এখন ভালো একটা দিন দেখে 2জনের হাত এক করবার পালা। ঝন্টুর মুখটা গম্ভীর হয়ে আসে। মতিউর রহমান এবার ফ্যাসাদে পড়লেন। বেয়াই মানুষ, তার মেয়েকে ছেলের বউ করে এনেছে। মুখের উপর কি না করা যায় তাই ইনিয়ে বিনিয়ে না করতে চেয়েছিল। আর আজ শতকের কথায় স্পষ্ট হলো মেয়েটার ভবিতব্য এই শতক ব্যতীত কেউ হবে না ইনশাল্লাহ। আর শতক তার নিজেরও প্রথম পছন্দ। ইয়ামিন ছেলেটাকেও ভালো লেগেছে, কিন্তু এখন সেটা সম্ভবপর হবে না। তাদের ভালোভাবে মানা করে দেবে। এখন এই বেয়াই মশাইকে কিভাবে মানানো যায়? এই পাত্রপক্ষ আসতে চায় অনেক দিনই হলো। হাবিব তাদের জোরাজুরিতে আমাকে না জানিয়ে আসতে বলেছে। এখন মানা করে কিভাবে? তাই তাড়াহুড়া করে বিদায় দিছি। নইলে মেহমান আসলে ঝর্ণা আমার আপনার এখানে থাকতে দেই? মিথ্যে বলে মনে মনে বেশ কয়েকবার তওবা করলেন। পাত্রপক্ষদের আসতে বলেছিল শতকের উপর অভিমান করে, এখন সেটা আর নেই। শতকের পাগলামিতেও তার করুণ অবস্থা দেখে অভিমান শেষ হয়ে গেছে। সেও ভালোবাসার ঊর্ধ্বে নয়, ভালোবাসাকে সম্মান করে। তবে রাতে দেখা করার ব্যাপারটা খারাপ লেগেছে। আর খাদিজাও মেয়েটাকে বেশ কয়েকটা চড় মেরেছে উত্তেজিত হয়ে। খাদিজাকে কাল রাতে এই নিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে। মেয়ে বড় হয়েছে, এভাবে মারা একদম উচিত হয়নি। তার মেয়েকে সে ভালো করে চিনে। মেয়েটা কখনো ভুল করতে পারে না যে তাদের একটু বেশি ভালোবাসে। এই নিয়ে খাদিজা সকাল থেকে কথাও বলেনি তার সাথে। তবে সে জানে খাদিজাও মেয়েকে মেরে কতটা কষ্টে আছে। মেয়েটা যে তার কি বেশ বলতে চান? আদরের। জন্টু মিয়ার কথা বলার স্কোপ পেল না। কি বলবে? হুমকি দেবে কি? সেটাও করতে পারবে না। আদরের মেয়েটা যে তাদেরই ঘরে। ছেলেটা কি কষ্ট পাবে? আবার কোন ঝামেলা করবে না তো? না, নীরবকে বোঝাতে হবে। কোনো ঝামেলা করলে বোনের শ্বশুর বাড়িতে বোনের উপর প্রভাব পড়তে পারে। আরও কিছু কথা বলে 2জন বিদায় নিল। নীরব দোকানে বসে চা খাচ্ছে। পরনে শার্ট প্যান্ট, শার্টের উপরে 2 বোতাম খোলা। নিত্যদিনের মতোই প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া নয়। সেদিন ডাক্তার রানীর কথা শুনে ইগোতে লাগায় বাড়ি গিয়ে সব ছেঁড়া প্যান্ট গ্রামের ছোকরাদের দিয়ে দেয়। বেশ কিছু ভালো প্যান্ট কিনে নেয়। গরমে দোকানে থাকা খুবই কষ্টকর, তবুও বসে গরম চা খাচ্ছে। মাথার উপর ফ্যান ঘুরছে ফুল পাওয়ারে। আজ চাচা বসেনি দোকানে, সে এক কর্মচারী ছেলেটা। এমন সময় দোকানে একটা মহিলা আসে, বোরখা পরে, মুখে মাস্ক। নীরব চিনতে পারে না, সালাম দিয়ে বলে, বসেন আপা, কি নিবেন? মহিলাটি হেসে মাস্ক নিচে টেনে মুখ বের করে বলে, মিস্টার নীরব, চিনতে পারলেন না? আমি কথা।
নীরব অবাক, এই মেয়ে সত্যি বোরকা পড়েছে। সে তো ভেবেছে তাকে জব্দ করার জন্য মিথ্যে সাজিয়েছিল। কর্মচারী ছেলেটি দাঁত বের করে বলল, আরে ভাবি যে, ভালো আছেন? দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ভাবি কে? আমার তো বিয়ে হয়নি। ভ্রু কুচকে বলল কথা। ছেলেটি দাঁত বের করে হেসে উঠল। নীরব চোখ গরম করে শাসালো, তারপর কথার দিকে তাকিয়ে বলল, ওর কথা বাদ দিন তো। তা ডাক্তার আপা এখানে যে? কথা খুব অসহায় হয়ে গেল নীরবের মুখে আপা ডাক শুনে। ভালোবাসার মানুষটির মুখে আপা ডাক কেমন লাগে? মেহগনি গাছের ফলের মধ্যে যে তিতা বীজ, যা সাদা বাড়ির মতো দেখতে, মেহগনি গাছের ফলের মধ্যে যে তিতা বীজ, যা সাদা বড়ির মতো দেখতে, সেগুলো মুখে নিলে যেমন লাগে তেমন। কবিতা একবার তাকে খাইয়েছিল বোকা বানিয়ে। তিতায় বমি করতে করতে সে আধমরা হয়ে পড়েছিল প্রায়। মিস্টার নীরব, আমি আপনার কোন জন্মের আপা লাগি? আরেকবার আপা ডাকলে সম্পত্তির ভাগ দিতে হবে কিন্তু। শুনেছি আপনাদের অনেক সম্পত্তি। সে যাই হোক, কল মি কথা, ঠিক আছে? নীরবের কপালে ভাঁজ পড়ল। কর্মচারী ছেলেটা হাঁ করে তাকে। তাইলে ডাক্তার নিয়ে বইলা ডাকি? কাল নাকি মৈত্রীকে দেখবার আইছিল। কথা কপালে ভাঁজ ফেলে বলল, আপনি কখনো শুদ্ধ ভাষায় কথা বলেন, আবার কখনো আঞ্চলিক টোনে। যে কোনো একটা স্থির করুন। যেটা বলছি সেটা বলুন। পাত্রপক্ষের পছন্দ হয়েছে? কথা হেসে বলল, হয়েছে, তবে মনে হয় না কথাবার্তা এগোবে। কেন? আসলে মৈত্রীর বিয়েটা শতক ভাইয়ের সাথে হবে। শতক ভাই ভালোবাসে মৈত্রীকে। মৈত্রীকে দেখতে এসেছিল বলে পুরো দেবদাস বনে গেছে। খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছেন। অবাক হলো না নীরব। মৈত্রীর প্রতি শতকের আচরণে যত্ন ফুটে ওঠে। বিয়ে বাড়িতেও খেয়াল করেছে শতকের মৈত্রীর প্রতি যত্ন, খেয়াল রাখা, সেবার হসপিটালে নিয়ে যাওয়া, বিয়েতে আসা ছেলেদের থেকে আগলে রাখা, আরো অনেক কিছুই। কিছুটা আন্দাজও করতে পেরেছে যে হয়তো মৈত্রীটা তার ভাগ্যে নেই। আপনার কি কষ্ট হচ্ছে? কথার প্রশ্নে ভ্রু কুচকায়ে তাকালো নীরব। কথা হেসে বলল, মাহিদ ভাইয়ের বিয়েতে আপনার কাজিনরা ঘুষুর ফুসুর করছিলেন, তখনই শুনলাম আন্টি নাকি মৈত্রীকে আপনার জন্য পছন্দ করেছে। নীরব জবাব দিল না। আপনি কোন দরকারে আইছেন? কথা চুপ করলো। এভাবে বলা ঠিক হয়নি, হয়তো কষ্ট পেয়েছে। দরকারই তো এসেছি। আপনি কি ভুলে গেছেন? আমার নুপুর জোড়া দিয়ে গিয়েছি, ওগুলো নিতে এসেছি, দিন। নীরব কর্মচারী ছেলেটার দিকে চাইলো। ছেলেটা বলল, ভাই হননি, হাতেই নেওয়া হয়নি। কথা খুশি হলো। নীরব বলল, পরশু আসবেন, পেয়ে যাবেন। আমি তো কাল বিকেলেই চলে যাব, আমার ক্লাস আছে। আর বাজারেও আসা হবে না। এখন কি হবে? কালকে বিকালের মধ্যে কাজ শেষ হলে আমি শতকের কাছে দিয়ে দেবনি। না না, শতক ভাইয়ের কাছে দিতে হবে না। আপনাদের ফোন নাম্বারটা দিন, আমি ফোন করবনি। হয়ে গেলে যাওয়ার পথে নিয়ে যাবনি। এই বাজার দিয়েই তো যাব। নীরব দিল নাম্বারটা। কথা নাম্বার তুলেই কল দিল। নীরবের পকেটে ফোনটা বেজে উঠল। কথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, উদ্দেশ্য সফল হয়েছে। প্রথমবার কারো নাম্বারের জন্য কৌশল অবলম্বন করতে হলো। শতক গোসল করে পরিপাটি হয়ে মায়ের রান্না করা খাবার খেলো আয়েশ করে। সুলতানা খুশি হলো খুব। শফিউর রহমান এলো বিকালে। সুলতানা তাকে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করতে বলল। মতিউর রহমানের সাথে কথা বলতে যাবেন শতকের বিষয়ে। শফিউর রহমান সায় জানালো, ঢের শিক্ষা হয়েছে, আর দেরি করবে না। শতক টি শার্ট ও লুঙ্গি পরে সোফায় বসে টি টেবিলে পা দিয়ে কেজিএফ মুভি দেখছে। সে ভেবে পায় না এই মুভিটা এত হিট করলো কিভাবে। তার কাছে তেমন ভালো লাগেনি। হেড স্যারের কাছে ফোন দিয়ে 3 দিনের লিভ নিয়েছে। হেডমাস্টার মানতে চায়নি। সে এক প্রকার জোর করে আদায় করে নিয়েছে। তারও স্যার ছিল হেডমাস্টার। প্রিয় ছাত্র ছিল তো এখন জোরই আলাদা। সহস্র ভাইয়ের সাথে বসে আছে, ভাবছে পার্বতীটাকে। কবিতা বসে আইসক্রিম খাচ্ছে। সে ঢের বুঝতে পেরেছে কে দেবদাস, কে পার্বতী আর মহেন্দ্র। সুলতানা ও শফিউল এসে বলল, চল মৈত্রীদের বাড়ি, ভাইয়ের সাথে কথা বলবো। শতক বাবার দিকে তাকালো। সহস্র বলল, কিসের কথা বলবা? তোর ভাইয়ের বিয়ের কথা। সহস্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো। ভাই, এ তো অধৈর্য হলে চলে। শতক চল তো, আর দেরি করিস না বাবা। শতক ভেঙচি কেটে বলল। এখন তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই না? শফিউর রহমান হেসে বলল, বিয়ে করার জন্য ছোট বাচ্চাদের মতো যেভাবে চিল্লাচিল্লি করছো, তাই আর রিস্ক নিতে চাই না। মা, সহস্র আব্বাকে চুপ করতে বলো। সুলতানা হেসে বলল, আর আব্বা তো তোর কি? মা। আচ্ছা চল তো, উঠ। বলে হাত ধরে টেনে আনলো। সহস্র কবিতাও সাথে গেল। কথা এখনো ফেরেনি বাজার থেকে। কবিতাকে সাথে নিতে চেয়েছিল, কবিতা সাফ মানা করে দেয়। ওই মিস্টার সাইলেন্টের সামনে আমি পড়বো না। কেমন করে তাকায়, মনে হয় এখনই থাপ্পড় দিবে গালে।
মতিউর রহমান, শফিউর রহমান, হাবিবুর রহমান, সুলতানা, খাদিজা শতক বসে। সুলতানা শান্তভাবে সব বলল মতিউর রহমানকে। ছেলের জন্য মৈত্রীকে চাইলেও কবিতা ও সহস্র দাঁড়িয়ে। সহস্র অবাক, শতক ভাইয়ের মিঠু কেমনে কি তার নাকের পিঠ পিছে দিয়ে প্রীতি চালিয়ে গেছে সে টের পায়নি। কথা আপু পর্যন্ত জানে, অথচ সে কিছুই জানে না। সে আসলে এক নম্বরের কথা। শফিউর ভাইয়ের হাত ধরে বলল, ভাই সব দোষ আমার। শতক আমাকে অনেক আগেই প্রস্তাব পাঠাতে বলেছিল। কথাও শতকের বিষয় নিয়ে আলোচনা করার পর তোমার কাছে কথা পাঠতে আমি খুবই লজ্জিত হচ্ছিলাম। কিভাবে বলবো? ভাই মিঠু তো আমাদেরই মেয়ে, কখনো অভিযোগ করার সুযোগ দেব না। দয়া করে অমত করো না। মতিউর রহমান স্ত্রীকে ডেকে বলল। তুমি কি বলো? তোমার মাইয়া, তুমি মত দাও। খাদিজা হেসে বলল, আমি কি বলবো, ঘরের ছেলে, আমার অমত নেই। আপনারা যা ভালো মনে করবেন। খাদিজা মেয়েকে কাল রাতে মারার পর অনেক অনুতপ্ত হয়ে পড়েছে। ওভাবে মারা একদম ঠিক হয়নি। মেয়েটা এখনো মুখ ফুলিয়ে সকালে খায়নি। ওর বাবা এসে নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছেন, তবেই খেয়েছে। ভাবলেন শতকরা চলে গেলে মেয়েকে অনেকগুলো চুমু খাবেন, আদর করবেন। মতিউর রহমান মৈত্রীকে ডাকলো। মৈত্রী এলো, তবে কারো দিকে তাকালো না। মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ মুখ এখনো ফুলে আছে। কাল রাতে জ্বর এসেছিল। দুপুরে খাইয়ে দেওয়ার পর মতিউর রহমান ওষুধ খাইয়ে দিয়েছেন, আর জ্বর নেই। মতিউর রহমান মেয়েকে জিজ্ঞাসা করলো, আম্মা, আপনি কি মেজো আব্বারে ভালোবাসেন? মৈত্রী মাথা তুলে বাবার দিকে তাকালো। আব্বা, আমি আগেই বলেছি তুমি যা বলবে আমি তাই করব, কখনো অবাধ্য হব না। মতিউর রহমান আবারও জিজ্ঞাসা করলো, ভালোবাসেন কি না? আব্বা, সত্যি কথা বলবেন। মৈত্রী মাথা নিচু করে নিল। কি বলবে? সে তো ভালোবাসে শতক ভাইকে, মিথ্যে বলতে পারবে না, আবার সত্যও না। শতক মৈত্রীর দিকে তাকালো। চুপ করে আছে মৈত্রী। সে জানে মৈত্রী কখনোই বলবে না। মতিউর রহমান মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল খানিক পল, তারপর উঠে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে তুলল। মৈত্রী ফুপিয়ে বাবাকে জড়িয়ে ধরে। মতিউর রহমান মুচকি হেসে বলল, শফি, এখনই মৌলবী সাহেবকে ডেকে আন। আজই এখনই দেব আম্মা আর মেজো আব্বার বিয়ে। মৈত্রী চমকে মাথা তুলে তাকালো বাবার দিকে। শুধু সে নয়, শতক সহ সকলেই তাকিয়ে। সবাই অবাক। মতিউর রহমান সবার রিয়াকশন দেখে হেসে বলল, মজা করছি না, যা শফি ডেকে আন, আর সবাই বাকি ব্যবস্থা করো। সহস্র হই হই করে উঠল। কবিতা একটু মন খারাপ করলো, ক্রাশের বিয়ে হবে বলে কথা। রাতে মৌলবী এসে বিয়ে পড়ালো মৈত্রী ও শতকের। শতক লুঙ্গি টি শার্টে, আর মৈত্রীকে কথা ও জ্যোতি একটা শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরানোর কথা শতকই বলেছে। ঈদের আগের রাতে তার দেওয়া শাড়ি ও গয়না পরেই তৈরি করেছে তারা। মাথায় বড় ঘোমটা দিয়ে পুরো মুখ ঢাকা। শতক একটা রিং বানিয়েছিল যখন সব লেডিসদের জন্য নুপুর বানিয়ে এনেছিল শেকরার কাছ থেকে, তখনই বানিয়েছিল। ভাগ্যিস বানিয়েছিল। সুলতানার কথা মতো সেটা মৈত্রীর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে ঘোমটা তুলে নববধূর মুখ দর্শন করল শতক রহমান। আয়েশা সুলতানা রান্নাবান্না করেছে কিছু। ছেলেমেয়ের বিয়ে ভালো মন্দ না রাঁধলে হয়। অল্প সময়ে পায়েস, পোলাও, ভাত, মহিষের মাংস, গরুর মাংস, লেয়ার মুরগি, সেমাই রেঁধে ফেলে। খাদিজা হালকা সাহায্য করেছে। সে তো কেঁদেই কুল পাচ্ছে না। বিয়ে পড়ানোর পর শতক রিং পরিয়ে ঘোমটা সরানোর পর সামনে গিয়ে মেয়ের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। তারপর তাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। মৈত্রীও মাকে জড়িয়ে কেঁদে ফেলল। ছোট আরু এক হাতে পায়েসের বাটি ধরে অপর হাতে চামচ দিয়ে পায়েস মুখে পুড়ে খাচ্ছে। পরনে হাতাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট। খেতে খেতে হেঁটে ড্রয়িং রুমের দিকে গিয়ে মা ও বোনকে ওভাবে কাঁদতে দেখে পায়েসের বাটি ফেলে দিয়ে দৌড়ে মাকে ধরে নিজেও জোরে কাঁদতে শুরু করলো। খাদিজা মৈত্রীর কান্নায় ব্যাঘাত ঘটল না। শফিউর বলল, ভাবি এভাবে কাঁদছেন কেন? মেয়ে তো দূরে যাচ্ছে না, আপনার কোলেই থাকবে। আরও ভয় পাচ্ছে তো থামুন। মতিউর রহমান চুপ করে বসে আছে। কথা এসে আরুকে কোলে তুলে নিল। আরু হাত পা ছুটতে থাকে। শতক দাঁড়িয়ে খাদিজাকে ছাড়াতে চেষ্টা করতে বলল, বরম্মা, এভাবে কাটলে মিঠুকে এবারে আসতে দেবো না কিন্তু। এই পাগল, কাঁদছো কেন? তোমার মেয়ে তোমার কাছেই থাকবে। খাদিজা মৈত্রীকে ছেড়ে শতককে ধরে কাঁদল। আব্বা, আমার মিঠু। কান্নার বেগে কথা আটকে গেল। শতক হেসে বলল, কেঁদো না, দেখো তোমার কান্না দেখে মিঠু আর আরু দুজনে কান্না ভেঙে পড়ছে, আর কাঁদে না। খাদিজা একটু শান্ত হলো। শতককে ছেড়ে চোখ মুছে বলল, আর কিছু বাদ আছে কি? সকালে খাইয়া নাও। বলেই বাইরে রান্নাঘরে গেল। সুলতানা আয়েশা তার পিছু পিছু। রাত বেশি গভীর নয়। অর্ধচন্দ্র জ্যোৎস্না ছড়াচ্ছে ধরণীতে। বাতাস বইছে না জোরে না মৃদু। আবহাওয়া খানিকটা সহনীয়। ঝিঝি পোকার দল ডেকে যাচ্ছে অবিরাম। আশেপাশে কোনো গাছে পেঁচা বসেছে হয়তো, ডাক ভেসে আসছে। মৈত্রীদের গরুগুলো হাম্বা হাম্বা করছে। বিকেলে খেতে দিলেও রাতে ব্যস্ততায় খাবার দেওয়ার কথা মনে নেই। বাছুরটা ছোট গোয়াল জুড়ে দৌড়াদৌড়ি করছে, আর বাছুরের গলার ঘুরঘুরিটা বাজছে অনবরত। শতক গোয়াল ঘরের পাশ ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়ে মাহিদের সাথে ফোনে কথা বলছে। এটা একদম ঠিক করিসনি।
আমার অনুপস্থিতিতে বোনের বিয়ে আমি কখনো মেনে নেব না। শতক হেসে আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলল, তোর মানা না মানাতে কিছু যায় আসে না, বুঝলে? তোর বোনকে তো আমি পেয়ে গেছি। আর শোন, আমি এমনভাবে বিয়ে করতে চাইনি, ভালোভাবে নিয়ম মেনে ধুমধাম করে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু বড়পা যখন মৌলভী সাহেবকে এনে বিয়ে পড়ানোর কথা বলল, আমি ভাবলাম অনুষ্ঠান বড় করা যাবে, আগে তো বউটাকে নিজের করে নেই। আর এইভাবেও বউ ছাড়া একা থাকে বড্ড দেয়। শালা কাল আসছি, তোর পিঠের ছাল আমি না তুলেছি তো তোর একদিন কি আমার একদিন। আই এম নট ইউর শালা, ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি শালা, লাইফটাই ঝিঙ্গালালা। বলেই কল কেটে দিল। ইস, আজকের দিনটাই মাধুর্যময়, একটা মিষ্টি মধুর দিন। মৈত্রীটা আজ তার হলো। তার খুশিতে কান্না পাচ্ছে, কেমন যেন আখি যুগল ভিজে যাচ্ছে বারংবার। আয়েশার ডাক ভেসে এলো। শতক আকাশপানে তাকিয়ে মনে মনে কিছু বিড়বিড় করে আখি যুগল মুছে নিল, তারপর বলল, আসছি ছোট আম্মা। গ্রামের মানুষ সাধারণত শীতল পাটিতে বাড়ির সকলে একসাথে বসে হালকা গল্পগুজবের মধ্যে দিয়ে খাওয়ার দাওয়া শেষ করে। তারা ডাইনিং টেবিলে খায় না তেমন। অসহায় মানুষের নুন আনতে পান্তা ফুরায়, সেখানে পোলাও কোরমা বিলাসিতা। তারা ডাল ভাত, নুন পান্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ আর মাছ মাংস যাই হোক, অল্প বা বেশি সকলে একসাথে বসেই মিলেমিশে খায়। হয়তোবা ছেলের পাতে বড় মাছের মাথা তুলে দেওয়া হয়, কিন্তু মাথাটা ভাইরূপ বোনের পাতে ভাগ দিয়ে তার নিষ্পাপ মুখে হাসি ফুটে তুলতে ন্যূনতম কুণ্ঠাবোধ করে না। বিভিন্ন জিনিস টাকা পয়সার অভাব থাকতে পারে, ভালোবাসার অভাব খুব কমই পাওয়া যায় গ্রামীণ জীবনে। তারা অল্পতেই তুষ্ট থাকতে চায়, তবে দুর্নীতি ও বর্বরতার দুনিয়ায় এসব জনজীবন বিপর্যস্ত। এই দুনিয়া মানুষকে লোভী হতে শেখাচ্ছে নিত্যদিন। মতিউর রহমানের বাড়িতে খাওয়া দাওয়ার পাট চলছে। একটা রুমে কয়েকটি পাটি বিছিয়ে প্রায় সকলে বসেছে। খাদিজা বাদে সেসব এগিয়ে দিচ্ছে। শফিউর বলেছিল তাকে, ভাবি আপনিও বসেন, আমরা কি মেহমান নাকি? আমরাই, যার যা লাগবে নিয়ে খাস, বসেন। খাদিজা মানা করে দেয়। জগের পানি ফুরিয়ে গেলে বাইরে পানি আনতে যায়। শতক মৈত্রী পাশাপাশি বসেছে। মৈত্রীর পাশে জ্যোতি ও শতকের পাশে হাবিবুর রহমান। ছোট আরজু বাবার কোলে বসে বাবার হাতে খাচ্ছে। মৈত্রী প্লেটে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার কেমন যেন লজ্জা লাগছে। শুধু লজ্জা না, অনেকটাই লজ্জা। একটু আগে পর্যন্ত সে কারো মেয়ে, কারো বোন ছিল, আর একটু আগে শরীয়ত মোতাবেক কবুল বলে সে কারো বধূও হয়ে গেল। আচ্ছা, বিয়ে হয়ে গেলে কি মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আসেই তো। নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে পরের বাড়ি, পরের ছেলের সাথে আজীবন থাকতে হয়। যে উঠোনে আছাড় খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই উঠোনে 2 দিনের অতিথি হয়ে আসতে হয়। বিয়ের আগে রান্নাঘরে না যাওয়া মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির সকলের জন্য রান্না করে। নিজের গোসলের কাপড় মাকে দিয়ে ধোয়ানো মেয়েও জামাই, শাশুড়ি, ননদের কাপড় কাচে। বিয়ে মানেই হয়তো পরিবর্তন। আচ্ছা, তার জীবনেও কি পরিবর্তন হতে চলেছে? মৈত্রী মাথা তুলে বাবার দিকে চাইল। কি সুন্দর করে আরুকে খাইয়ে দিচ্ছে, তাকেও তো আজ দুপুরে খাইয়ে দিয়েছিল। আচ্ছা, বিয়ের পর কি আব্বা আর নিজের হাতে খাওয়াই দিবে না? দিবে না কেন? অবশ্যই দিবে। বাবা মার কাছে সন্তান তো কখনোই পর হয় না। শতক খেয়াল করলো মৈত্রী খাচ্ছে না, প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করছে শুধু। শতক ধীমে আওয়াজে ফিসফিসিয়ে বলল, খাচ্ছিস না কেন? মৈত্রী কিছু বলল না। শতকের সাথে তার কথা বলতে ইচ্ছা করছে না, লোকটাকে অসহ্য লাগছে কেমন যেন। আচ্ছা, এমন কেন হচ্ছে? খাদিজা পানির জগ এনে পাটিতে রাখলো। সকলের পাতে নজর দিল, কারো কিছু লাগবে কিনা। দেখলেন মৈত্রীর পাত এখনো তেমনই আছে, কিছুই খায়নি। মিঠু, খাচ্ছিস না কেন? কিছু নিবি? মতিউর রহমান মেয়ের দিকে চাইল। মৈত্রী তাদের পানে তাকিয়ে আছে পলকহীন। জ্যোতি তাকে আস্তে ধাক্কা দিল। মৈত্রী নজর ফিরিয়ে লোকমা তুলে বলল, খাচ্ছি মা। বলেই মুখে পড়ল। মুখে নিল ঠিকই, কিন্তু গলা দিয়ে নামছে না। পানির গ্লাস নিয়ে পানি দিয়ে গিলে খেলো। মতিউর রহমান মেয়ের দিকেই তাকিয়ে। সাদা কালো মিশেলের শাড়িতে একদম বউ বউ লাগছে। ছোটবেলায় ওর মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি পরতো না, ঠিক সেরকম। তিনি আরুর মুখে পোলাও দিয়ে আরুকে ওখানে বসিয়ে উঠে এসে মৈত্রীর পাশে দাঁড়ালো। শতক বড় আব্বার মনোভাব বুঝতে পেরে সরে বসে তাকে বসার জায়গা দিল। মতিউর সেখানে বসে মৈত্রীর প্লেট টেনে মাংস দিয়ে লোকমা বানিয়ে মৈত্রীর মুখে দিল। মৈত্রী ঝট করে মুখে পুড়ে নিল, যেন কেউ লোকমাটা না নেয়। তার চোখে অশ্রু ভিড় করলো। মতিউর রহমান মুচকি হেসে বলল, আম্মা, আপনি আমার কাছে এখনো সেই ছোট্ট মৈত্রীই আছেন, যে আমি বাজার থেকে আসলে দৌড়ে 1 গ্লাস পানি এনে দিয়ে বলতেন, আবার পানি খাও। মৈত্রী আর নিজেকে সামলাতে পারল না, বাবাকে জড়িয়ে গুনগুনিয়ে কেঁদে উঠল। খাদিজার চোখ পুনরায় ভিজে উঠল। মতিউর রহমান হাসলেন, আম্মা, আপনাকে তো দূরে পাঠাইতেছি না, যখন খুশি তখন আসতে পারবেন। আর কেউ বাধা দিলে আমায় বলবেন, একটা ধমক দিয়ে কাঁদিয়ে ছাড়ব। শতকের দিকে আর চোখে তাকিয়ে বলল। শতক হেসে ফেলল, সাথে একে একে যোগ দিল কবিতা, কথা, সহস্র সকলেই। মৈত্রীর কান্নার মাঝেই হাসি পেল। কথাটা ঠিক বলেছে বাবা। সে বাবার বুক থেকে মুখ তুলে বলল, আবার খিদে পাইছে অনেক। মতিউর রহমান হাসল।
মেয়েটা খিদে সহ্য করতে পারে না, আর খিদে পেলেই মায়ের কাছে না গিয়ে তার কাছে আসবে। তিনি আরেক লোকমা পুড়ে দিল, এবার আরও ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তার কান্না দেখে সবাই হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব হলো বেশ সময়। গল্পগুজবের বিষয়ে সকলকে মৈত্রীর ও শতকের বিয়ের বিষয়টি জানানো। মতিউর রহমান বললেন, সকলকে স্বাভাবিকভাবেই জানাবেন, কোরবানি ঈদের পর অনুষ্ঠান করবেন। তিনি জানেন গ্রামবাসীরা অনেক ঘুসুর ফুসুর করবে, নানান কথা বানাবেন হয়তো, কিন্তু এখন কিছু করার নেই, বলুক তারা। অন্যকে নিয়ে মাথা ঘামানোই তাদের কাজ। তবে প্রতিবেশী কখনো কখনো টক্সিক হলেও অনেক সময় বিপদে তারা এগিয়ে আসে। মৈত্রী বিদায় নিল, তবে এই বিদায়ের কোনো কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল না। মতিউর রহমান কাজ জড়িয়ে মৈত্রীকে নিয়ে গেল মেয়ের নতুন সংসারে। হাসি মুখে মৈত্রীও বাবার সঙ্গে পা মিলিয়ে চলল, আর বেচারা শতক পিছন পিছন এলো। ভেবেছিল ও মৈত্রী কাঁদবে হাউমাউ করে, যেতে চাইবে না সহজে, তখন সে কোলে করে নিয়ে যাবে তার নববধূকে, কিন্তু সে আশায় ঘুরে বালি সে গোমরা মুখে রইল। সহস্র ভাইকে টিপ্পনি কেটে বলল, ভাই এটা একদম ঠিক করিসনি। আমার মতো নিরীহ ছেলের কাছ থেকে সব লুকিয়ে গেলি। দেখিস বছর না যেতেই তোদের মধ্যে থার্ড পার্সন আসবে। শতক ভ্রু নাড়ালো। সহস্র ভেঙচি কেটে দুহাত মেলে ছোট বাচ্চাকে কোলে নেওয়ার ভঙ্গিমা করে ওয়া ওয়া শব্দ করলো। শতক ভাইয়ের পিঠে কিল বসালো আস্তে। সহস্র পিঠ ডলতে ডলতে বলল, বউ জামাই দুইটাই হারামি, আমায় অবলা পেয়ে শুধু গায়ের জোর দেখায়। কালই হোস্টেলে চলে যাব। মতিউর রহমান পিছে তাকিয়ে বলল, ছোট আব্বা কি কইছে? হবে কিভাবে, এখনো তো বিয়েই করাচ্ছ না আমার। সবার বিয়ে হলো শুধু আমিই মিঙ্গেল, আচ্ছা সবার বিয়ে হলো শুধু আমিই সিঙ্গেল। মৈত্রী হেসে ফেলল, সাথে মতিউর রহমান ও কবিতা বলল, বিয়ে করে বউরে কি খাওয়াবি? আমার ভাগেরটা ভাগ করে খাওয়াবো। বাবা আগে বড় হ, তারপর বিয়ে করাবো। সহস্র বাবাকে দেখে চুপ করে রইল। সুলতানা আগে ঘরে গিয়ে মিষ্টি এনে সবাইকে মিষ্টি মুখ করিয়ে ঘরে তুলল। মতিউর রহমান মেয়েকে সোফায় বসিয়ে মাথায় চুমু খেয়ে বেরিয়ে গেল। তার চোখ ভিজে উঠছে বারবার। মৈত্রীকে শতকের ঘরে নিয়ে যাওয়া হয়েছে, কোনো বাসর সাজানো হয়নি, মানুষও সময়ের অভাবে। মৈত্রী ঘরটাতে চোখ বুলাতে লাগলো। এই ঘর তার চেনা, ছোটবেলা থেকে কত এসেছে এই ঘরে। রাত 11টা পেরিয়েছে, বেশ সময় হলো। শতক এতক্ষণ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। কিভাবে যাবে নিজের রুমে বসে বসে ভাবছে, আশ্চর্য কেউ তাকে ঘরে যেতে বলছে না কেন। আচ্ছা সে কি নিজে নিজেই চলে যাবে? বাবা মা যদি নির্লজ্জ ভাবলে ভাবুক, সে আর বসে থাকতে পারছে না। ঘরে নতুন বউ রেখে এভাবে বসে টিভি দেখা যায় নাকি? মা বাবাও ঘুমাতে যাচ্ছে না কেন? এই সহস্র কথা কবিতাকেও দেখা যাচ্ছে না। সে উঠবে এমন সময় সুলতানা বলল, তুই ঘরে যা, অনেক রাত হয়েছে। শতক মনে মনে ঢের খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে উঠে রুমের দিকে গেল, দেখলো তার রুমের দরজাটা বন্ধ। শতক কড়া নাড়ল, কথা দরজা খুলে বেরিয়ে আসে। শতককে দেখে হেসে বলে, তুমি শিক্ষিত মানুষ, ন্যায় নীতি অধিকার হক ভালোই জানো। এবার আমাদের হকটা দিয়ে দাও তো ঝটপট, তোমার পার্বতী তোমার অপেক্ষায়। বলেই হেসে উঠল শতক। আশেপাশে তাকিয়ে সহস্র কবিতাকে খুঁজলো, পেল না। কথা বুঝে বলল, সহস্র কবিতা তোমার ঘরে আছে, দিলেই বের হবে, এর আগে না, এখন দাও তো। বলেই হাত পাতল। শতক 4000 টাকা কথার হাতে দিয়ে বলল, 1000 তোমার, 1000 হাজারের, 1000 কবিতার ও এই 1000 জ্যোতির। পেয়েছো এখন? ওদের বের করো। কথা খুশি হলো। তারা ভাবেনি এত টাকা পাবে, তারা সর্বোচ্চ 2000 ভেবেছিল, কিন্তু এ তো ডাবল। সহস্র কবিতা বেরিয়ে এলো। সহস্র 4000 টাকা দেখে দাঁত বের করে হেসে বলল, বাহ, বিয়ে করে উন্নতি হয়েছে তোর ভাই, থ্যাংক ইউ। আর শোন, অল দ্য বেস্ট। দেখিস পেতনিটা যেন ঘাড় না মটকায়। বলেই তার ভাগের টাকা নিয়ে হাই তুলতে তুলতে চলে গেল। প্যাকিং করতে হবে, কালই হলে ফিরে যেতে হবে যে তাকে। কবিতাও কথাও চলে যাচ্ছিল। শতক কথাকে ডেকে বলল, কথা কাটার দিকে পা বাড়াতে চাইছো, সাবধান, কাটা না ক্ষত বিক্ষত করে। শতক ভাই, কাটা পেরিয়ে গোলাপ তো পেতে পারি, তাই না? যদি না পাও? আগেই হার মেনে নেবে বলছো? পড়াশোনা মনোযোগী হও। কথা দাঁড়ালো না। শতক চিন্তিত ভঙ্গিতে রুমে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর সামনে তাকিয়ে তার চিন্তা নিমিষেই দূর হলো। চোখে মুখে ভিড় করলো একরাশ মুগ্ধতা। মৈত্রী সামনে দাঁড়ানো, সাদা কালো মিশেলের শাড়ি ফর্সা শরীরে ফুটে উঠেছে। চোখে মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। কালো কুচকুচে মোটা ভ্রুযুগল, ঘন কালো বড় চোখের পাপড়ি, কালো চোখের মণি, সরু নাকে ছোট্ট নাকফুল, গোলাপি ওষ্ঠাধর, সব মিলিয়ে চোখ ফেরানো দেয়। আচ্ছা, বিয়ে হলে কি মেয়েদের সৌন্দর্য বাড়ে? মৈত্রীও তো সুন্দর হয়েছে, এর আগে তো এত সুন্দর ছিল না বোধহয়। কি জানি। শতক তন্ত পায়ে এগিয়ে গেল। মৈত্রীর খুব কাছে গিয়ে মন ভরে দেখতে লাগলো। পরপরই শক্ত করে জড়িয়ে নিজের বাহু বন্ধনে
আবদ্ধ করে নিল। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করলো, শতক ছাড়ল না, বরং বাঁধন শক্ত করে হালকা ঝুঁকে মৈত্রীর গালের সাথে গাল ঘষল। মৈত্রী মুখ কুঁচকে নিল, গালটা জ্বলে গেল বোধহয়। শতক গালে ঠোঁট ডাবিয়ে বেশ সময় নিয়ে চুমু খেলো। মৈত্রীর বক্ষস্থল কেঁপে উঠল, হাত পা কেমন ঝিমিয়ে যাচ্ছে, শক্তি ফুরিয়ে যাচ্ছে। মৈত্রী তবুও শতকের বুকে হাত ঠেকিয়ে সরানোর চেষ্টা করলো। শতক সরল না, গাল থেকে ঠোঁট সরিয়ে তাকিয়ে দেখলো মৈত্রীর মুখশ্রীর দিকে। কপালে চুমু খেলো, চোখের পাতায়, নাকের ডগায়, গালে, থুতনিতে, সারা মুখ জুড়ে, গলায়, ঘাড়ে, আর বিড়বিড় করে বলছে, ভালোবাসি মিঠু, খুব ভালোবাসি। মৈত্রী ছটফট করছে, মনে হচ্ছে কেউ তার শক্তি শুষে নিচ্ছে। কথা হাসলো। শতককে হাত দিয়ে পুনরায় সরিয়ে দিতে নিলে শতক তার থুতনিতে কামড় বসায় মৃদুভাবে, তারপর সেখানে চুমুতে ভরিয়ে তোলে। মৈত্রী শরীর ছেড়ে দেয় শতকের উপর। শতক আগলে নেয়। শতক এসে বলল, পরম আবেশে নিজের শক্ত ওষ্ঠাধর দ্বারা আঁকড়ে ধরে নরম একজোড়া ওষ্ঠাধর। মৈত্রী মনে হয় শখ খেলো, খামচে ধরল শতকের ঘাট। শতক যেন হারিয়ে গেল স্বর্গীয় অনুভূতিতে। নিবিড়ভাবে জড়িয়ে তীব্র আসলে সে প্রিয়তম নববধূর ঠোঁটের ভাঁজে অমৃত সুধা পানের মাঝে হারিয়ে গেল। মৈত্রী শক্তিহীন, অসাড় হয়ে পড়েছে। শতকের এক হাত মৈত্রীর গালে ও কানে, অন্য হাত কোমর জড়িয়ে। কোমরে অবস্থানরত হাত নড়চড় করতে লাগলো। শতক ঠোঁট ছেড়ে দিল, দুজনই হাঁপাচ্ছে। শতক পুনরায় ঠোঁটে চুম্বনের জন্য উদ্ধত হলে মৈত্রী মাথা সরিয়ে নেয়। মৈত্রীর গালে লাগে চুমু। শতক ছোট ছোট চুমু দিতে দিতে গলায় নামে। মৈত্রী শতককে সরাতে চেষ্টা করে। শতক ভাই ছাড়ো। শতক ছাড়লো না, আরো গভীরভাবে চুমু খেতে লাগলো। মৈত্রীর রাগ হলো। কাল শতক ভাইয়ের পাগলামির জন্য কত কিছু হলো। সে মায়ের হাতে মার পর্যন্ত খেলো, তাও বিনা দোষে। আর এখন আগলা আদর দেখাচ্ছে। না, সরি, আর না। সান্ত্বনার বাণী আর সহ্য করা গেল না। শক্তি খাটিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, পারলো না। তবে একটা ভয়াবহ কাজ করলো। শতকের গালে একটা চড় মারলো, জোরে নয়, আবার আস্তেও নয়। ছাড়তে বললাম না তোমায়। শতক স্তব্ধ, গালে হাত রেখে মৈত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে। মৈত্রী যেন এবার হুঁশ ফিরল, চোখ বড় বড় করে শতকের দিকে তাকালো। সরি শতক ভাই, আমি বুঝতে পারিনি, ইচ্ছে করে মারিনি। সরি, রাগ করো না। আচ্ছা, আমাকেও একটা মেরে দাও প্লিজ। সরি। শতক গাল থেকে হাত নামিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। মৈত্রী ভেবে পেল না কি করবে। ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে রইল। একটু পরে শতক বেরিয়ে এলো, লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লো। কিছু বলল না। মৈত্রী এবার অসহায় বোধ করলো, কি করবে এখন। আবছা অন্ধকারে শতকের পাশে শুয়ে পড়লো। বেশ কয়েকবার মাফ চাইলো। শতক কথা বলল না। মৈত্রী শতকের গায়ে জড়ানো কাঁথায় ঢুকে জড়িয়ে ধরে সরি বলল। শতক প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, আবার সরিয়েও দিল না। মৈত্রী ভাবলো, যে গালে মেরেছে সেখানে কি একটা চুমু খাবে, তাহলে কি রাগ পড়ে যাবে, ইত্যাদি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লো টের পেল না। ভোরের আলো এখনো ফুটেনি, আবছা অন্ধকার চারিপাশ। মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সময় কিছু কিছু কুকুর ভুগে উঠে আহু আহু করে। আজও ব্যতিক্রম হয়নি। কুকুরের এই ক্রন্দনরত সুর ব্যতীত কারো কারো বাড়ির মোরগের কুকুরুকু ধ্বনিতে মুখরিত হয়। আরেকটা আশ্চর্য ব্যাপার হলো, ফজরের আজানের সময় মশা থাকে না, মানে দেখা যায় না তেমন। মৈত্রী ফজরের সময় ঘুম থেকে উঠে। মতিউর রহমান ফজরের সময় উঠে ডেকে তুলে সকলকে, তারপরই সে মসজিদে যায়। এখন তারও নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিবে, থালা বাসন মেজে তারপর কখনো কখনো গরুর গোয়াল থেকে গোবর তুলে ঝাড়ু দিবে। খাদিজাও সকাল সকাল উঠে রান্নাবান্না জোগাড় করে। মতিউর রহমান সকালে খেয়ে দোকানে যায়। আজও মৈত্রীর আজানের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বুঝতে পারল সে কারো বুকে মাথা রেখে ঘুমিয়েছে সারা রাত। এখনও তার বুকেই মাথা রেখে শুয়ে আছে। ভালো লাগছে তার এভাবে থাকতে। শতক তাকে আগলে রেখেছে। মৈত্রী মুচকি হেসে মাথাটা উপরে তুলে শতকের মুখের দিকে চাইল। শতকের বন্ধন থেকে মুক্ত হয়ে তার দিকে ঝুঁকে চাপদারিতে হাত বুলিয়ে দিল। শতক নড়ে চড়ে এক কাত হয়ে এক হাত গালের নিচে দিয়ে ঘুমে গলিয়ে গেল। মৈত্রী হাসল। শতক ভাইটা আগে থেকেই অনেক অভিমানী। কেউ কিছু বললেই গাল ফুলিয়ে নেবে, কথা বলবে না। কারো কথায় কষ্ট পেলে বা বিরক্ত হলে রাগ করে চুপ করে থাকবে। ছোটবেলায় খুশবু ভাইয়ের সাথে ঝগড়া লাগলে খুশবু ভাই পিঠের উপর কয়েকটা দিত শতকের। শতক পাল্টা আঘাত করতো না, তবে রাগ করে কথা বলতো না। তাকে মানাতে হতো, রাগ ভাঙাতে হতো। শতক ঘুমে আচ্ছন্ন। মৈত্রী সেই সুযোগ নিয়ে গালে চুমু খেলো। সেখানেই থেমে থাকলো না, কপালে, নাকের ডগায়, চাপদারিযুক্ত থুতনিতে। তারপর ঠোঁটের দিকে তাকিয়ে ঢোক গিলল। বুড়ো আঙ্গুল দিয়ে সেখানে হালকা ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অজু করে বের হলো। শতক তখনও ঘুমে। মৈত্রী ডাক দিল শতককে। শতক নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না।
মৈত্রী তার বাহু ধরে হালকা ধাক্কা দিল। শতক পিটপিট করে চোখ খুলল, খুলেই মৈত্রীকে দেখতে পেল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কতক্ষণ। শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘোমটা টেনে রেখেছে মাথা পর্যন্ত। ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে আছে, কপোলদ্বয় এমনিতেই ফোলা, এখন আরো ফুলে আছে, যার দরুন পুরো আদুরে লাগছে। আদরে আদরে ভরিয়ে তুলতে মন চাইছে। হঠাৎ রাতের কথা মনে পড়ায় মুখটা গম্ভীর বানিয়ে ফেলল। মৈত্রী হাসি মুখে বলল, মাস্টারমশাই আজান কানে শুনিয়া তুমি কেমনে থাকো ঘুমাইয়া? শতক উঠে ওয়াশরুমে গেল। মৈত্রী আলমারি খুলে জায়নামাজ খুঁজে ফ্লোরে বিছিয়ে নামাজে বসলো। শতক ওয়াশরুম থেকে বেরিয়ে টুপি পরে বেরিয়ে গেল নামাজের উদ্দেশ্যে। ঘুম না ছাড়ার কারণে প্রায়ই ফজরের নামাজ ছুটে যায় তার, তবে ভবিষ্যতে আর মনে হয় না ছুটে যাবে। ফজরে ডেকে দেওয়ার জন্য বউ আছে কিনা। মৈত্রী নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে রেখে দিল। এখন কি করবে? এই মাস্টার মশাইটাও তো এলো না। সে ঘরটা ঝাড়ু দিল। শাড়ি পরে কেমন যেন গরম লাগছে। শাড়িটা চেঞ্জ করতে পারলে ভালো লাগতো, কিন্তু চেঞ্জ করে কি পরবে? এ ঘরে যে তার কিছুই নেই। বিছানায় বসে বসে ভাবতে লাগলো এরপর কি করবে। বাইরে যাবে কি? পরে ভাবলো গিয়ে কি করবে, তার থেকে ভালো ঘুমানো যাক, একটু পরেই উঠে যাবে। শতক এলো একটু পর, দেখলো মৈত্রী ঘুমিয়ে আছে। সেও পাশে শুয়ে পড়লো। ভোরের আলোয় ফুটেছে, বেশ সময় হলো। কাজের মহিলাটি এসেছে, তার নাম রানু। সুলতানা ও রানু রান্না করছিল, শুধু রানুই করছিল, সুলতানা শুধু ডিম সিদ্ধ করলো। রানু আটা গুলে খামি বানিয়ে রেখেছে, তারপর বটি দিয়ে আলু ভুজুরি করছে, আলু ভাজবে। সুলতানা শতকের রুমের দিকে তাকিয়ে, মৈত্রীটা উঠছে না কেন? নিজের বাড়িতে তো ভোরেই উঠে কাজ শুরু করে দিত। মৈত্রী তখনই এলো। ঘুম ভাঙার বদলে আরো গাঢ় হচ্ছিল তার। ব্যালকনির পাশের বকুল গাছগুলোতে থাকা পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙে গেল। তারপর তড়িঘড়ি করে এলো, দেখলো রান্নাঘরে রানু খালা ও মেজো আম্মা কাজ করছে। সে বলল, মেজম্মা আমাকে দাও, আমি করছি। তুমি স্কুলে যেতে হবে তো, রেডি হয়ে নাও। সুলতানা মৈত্রীকে আপাদমস্তক দেখে বলল, গোসল করনি? মৈত্রী মাথা নিচু করে না ইশারা করে। সুলতানা বুঝতে পারে ব্যাপারটা, বলে, শাড়িটা চেঞ্জ করতে পারতে, বেশ গরম পড়েছে। মেজম্মা আমি কোনো জামা আনিনি তো, তুমি যাও, আমি রান্না করছি। সুলতানা বের হয়ে আসে, তবে রান্না বান্না করতে তার একটুও ভালো লাগে না। শুধু রান্না কেন, কোনো কাজই ভালো লাগে না। তার দাদি, মা, চাচাতো বোনেরা তাকে কামচোরা বলে খোঁচাতো। মৈত্রী দেখলো রানু আলু না ছিলে ভুজুরি করছে। খালা আলু ছিলে নিবা তো, আর এত মোটা করে কেটেছো কেন? রানু দাঁত বের করে হেসে বলল, শতক, আব্বার লগে তোমার বিয়া হয়েছে তাই না? আপা কইল, আর আমি এমনিতেই কুটি তো রোজ। মৈত্রী দেখলো আটার গোলা করে রেখেছে। খালা তুমি পিঠা বানাও, আমি আলু কাটছি। আর কি কি বানাবা? আর কি বানাবো? সবাই রুটি, আলু ভাজা আর ডিম পোস্ট খায়। ও দুপুরের জন্য নিয়ে যায়, সাথে ডিম সিদ্ধ। আর বানানোর সময় কই সব দৌড়াবো স্কুলে। মৈত্রী আলু ছিলে কাটতে লাগলো। শতক ঘুম থেকে উঠলো 8:30টায়। মৈত্রীকে পেল না। স্কুল প্রাইভেট থেকে 3 দিনের ছুটি নিয়েছে। কাল থেকে যেতে হবে, বাচ্চাদেরও পড়াতে হবে। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে আরেকটা লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি পরে ড্রয়িং রুমে গিয়ে বসলো। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো মৈত্রী আঁচল কোমরে গুজে এক ধ্যানে রান্না করছে। আশেপাশে নজর নেই, একদম পাকা গিন্নি লাগছে। এই গরমে ঘেমে গেছে কপাল, নাক, গলা। জামদানি শাড়ি পরায় গরমটারও বেশি লাগছে বোধহয়। কবিতা এসে সোফায় বসে বলল, ব্রো, তোমারই বউ কেউ নিয়ে যাচ্ছে না তো? এভাবে দেখতে থাকলে তো তোমারই নজর লাগবে বেচারির উপর। আর রাতভর দেখছই তো। শতক চোখ গরম করে তাকালো। কবিতা হাসলো। সহস্র সোফায় বসে টিভি অন করলো, বলল, দেখবই তো, বউ তো দেখারই জিনিস, কিন্তু তোরে তো জ্বলে কেন? আমার জ্বলবে কেন? জ্বলছে তো তোর। সহস্র পাত্তা না দিয়ে বলল, ভাই মুড অফ কেন? বিয়ে করে বউকে পেলে বাসর করলে তবুও স্যাড ফেস? ওয়াই ম্যান ওয়াই? ড্রাকুলাটা আবার রক্ত চুষে খায়নি তো রাতভর? শেষের কথাটা গলা উঁচিয়ে বলল। মৈত্রী শুনতে পেল, বুঝতে পারলো ড্রাকুলা তাকেই বলছে। সে আলু ভাজি নেড়ে গ্যাসের পাওয়ার কমিয়ে খুন্তি হাতে এলো তাদের সামনে। আমি ড্রাকুলা নই, আর না তোমার ভাইয়ের রক্ত চুষে খেয়েছি। তবে আরেকবার উল্টাপাল্টা নাম বললে না, তোমার শরীরে আর রক্ত থাকবে না। ভাই এই মহিলা এখানে কেন? এই তোর বাড়ি যা। মৈত্রী এবার খুন্তি সহস্রের দিকে তাক করে বলল, মহিলাটাকে শুনি। তোমার বড় ভাইয়ের বউ আমি, সম্পর্কে বড় ভাবি হই। তুই করে বলছো কেন? সম্মান দিয়ে আপনি করে বলো। আর এটা আমার জামাইয়ের বাড়ি, বুঝলে? সহস্র ও শত খাওয়া হয়ে গেল। সহস্র বলল, তোকে আপনি একা করতে হবে? যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সেই আশা ভুলে যাবই।
তবে তুই হয়তো সিরিয়ালে কুইন ননদের অত্যাচার দেখেছিস, কিন্তু সরাসরি জামাইয়ের ছোট ভাইয়ের কুটকাচাল দেখবি শয়তানের নানি। শতক ভাই, তোমার ভাই এসব কি বলছে? শতক তার কথা তোয়াক্কা করলো না, আর না তার দিকে তাকালো। চুপ করে টিভির ভলিউম বাড়িয়ে দিল। সহস্র হেসে উঠল জোরে, মৈত্রীকে বলল, যা রান্না কর গিয়ে জলদি। ঝাল লবণ এদিক সেদিক হলে বাপের বাড়ি পাঠিয়ে দেব। মৈত্রী কষ্ট পেল, শতকের মুখ ফিরিয়ে নেয় আর সহস্রের কথায় সে চুপচাপ চলে গেল রান্নাঘরে। মৈত্রী গেলে শতক সহস্রকে বলল, ওর সাথে ঝগড়া না করলে তোর পেটের ভাত হজম হয় না। আর ও তো ঠিকই বলেছে, আজ থেকে তুই বলবি না, তুমি বলবি, ঠিক আছে? কথা হাই তুলতে তুলতে সোফায় বসে বলল, তুমিও তো তুই বলো মৈত্রীকে। বিয়ে হতে না হতেই পর হয়ে গেলি ভাই, এই দুঃখ আমি কই রাখবো? যাবি তো অনেক পুকুর আছে না, সেখানে ভাসিয়ে দিস। এই পোয়েমের বাচ্চা পোয়েম, চুপ কর। হাজারের বাচ্চা, মুখ সামলা। দুজনার শুরু হয়ে গেল। শতক কানে হাত দিল। কথা চলে গেল রুমে। হাবিবুর রহমান সুলতানা কথা, কবিতা সহস্র খেতে বসেছে। মৈত্রী সবার টিফিন প্যাক করে টেবিলে এসে খাবার বেড়ে দিল। সহস্র পুরো টেবিল বুলিয়ে দেখলো আজকে নাস্তার পদ বেশি। রোজকার রুটি, ভাজি, ডিম পোচের সাথে গরুর মাংস ঝুরা ঝুরা করে ভেজেছে, মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছে, দুধ সুজি দিয়ে হালুয়াও বানিয়েছে। সহস্র মৈত্রীর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মৈত্রী ভেঙচি কাটলো। সকলের পাতে রুটি, ভাজি, মাংস, ডিম দিল। শতক খাওয়া শুরু করলো ধীরে সুস্থে। তার আজ ছুটি। সুলতানা ও শফিউর তাড়াহুড়ো করে খেতে লাগলো। মা, তোমার ছেলের বউ তো দেখছি আমাদের 2 দিনে পথে বসিয়ে দেবে। না মানে দেখো, ব্রেকফাস্টে গরুর গোস্তর ঝুরা ভাজা, মুরগি হালুয়া, বাবা পুরাই বড়লোকি কারবার। মৈত্রীর হাতটা থেমে গেল। বুঝলো সহস্র মজা করে বলেছে, কিন্তু কোথাও কিন্তু থেকে যায়। সে ভেবেছে সময়ের অভাবে শুধু রুটি, ভাজি, ডিমেই নাস্তা করে, আবার লাঞ্চের জন্য নিয়ে যায়। তাই তো ফ্রিজ থেকে মাংস নিয়ে তাড়াহুড়ো করে রান্না করেছে। একবারও জিজ্ঞাসা করেনি। ভুল হয়েছে অনেক বড়। মেজ আম্মার অনুমতি নেওয়া দরকার ছিল। সুলতানা বলল, এত কিছু রান্না করেছো কেন? কে খাবে সব? শতক মৈত্রীর দিকে তাকালো। উজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। মৈত্রীও শতকের দিকে চাইলো, তারপর মেজ আম্মার দিকে তাকিয়ে বলল, সরি মেজম্মা, ভুল হয়ে গেছে, তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। মা, প্রতিদিনই এক ডিম ভাজি খেতে ভালো লাগে না, এগুলো খেতে খুব সুস্বাদু হয়েছে। আমি বলেছিলাম ভালো কিছু রাখতে। সহস্র ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার তো ভালোই লাগে এই ভাজি, রুটি, ডিম। এইসব তেলে টই টুম্বুর মাংস খেলে 2 দিন অসুস্থ হয়ে যাব ভাই। শতক চোখ রাঙানি দিল। সহস্র দাঁত দেখিয়ে হাসলো। মৈত্রী শতকের দিকে চাইলো, তার জন্য মিথ্যা বলল, ও এই বাড়ির মেয়ে আমার বউ, ওর যা খুশি রাঁধবে, যত খুশি রাঁধবে। তোর কি সহস্র, মেয়েটার পিছনে না লাগলে হয় না তোর? মার খাবি আমার হাতে কিন্তু। তোমার সংসার তুমি গুছিয়ে সামলিয়ে নেবে, কখনো কারো পারমিশনের প্রয়োজন নেই মৈত্রী। আমি কোনো দরজাল শাশুড়ি নেই, তবে তাড়াহুড়ো করে এত কিছু গরমে কষ্ট করে রান্নার দরকার ছিল না। মৈত্রী কিছু বলল না। ঢের শিক্ষা হয়েছে তার। ঝর্ণা সকাল সকাল বসে মুড়ি মাখা খাচ্ছে। শান্ত স্কুলে গেছে, তাই বাড়িটা শান্ত হয়ে আছে। ঝর্ণার দিনকাল ভালোই যাচ্ছে। বাবার বাড়ি মধুর হাড়ি হয়ে গেছে। মা দাদি বকে না, আর বেশি বেশি আদর করে। বাবা তো আগে থেকেই বকে না। মাহিদের সাথেও রোজ কথা হয়, তবে মাহিদকে প্রচণ্ড মিস করে, মাহিদের সান্নিধ্য মিস করে। ভাবতে ভাবতে মুচকি হেসে গুনগুন করে গাইল, বন্দে মায়া লাগাইছে, পিরিত শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি দিয়া বন্দে ঘুমরে। আর গাইতে পারলো না। বাড়ির কাজের মেয়েটি চিল্লাচিল্লি করছে। ঝর্ণা ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলো মাহিদ এসেছে, হাতে তার কাপড়ের ব্যাগ। ঝর্ণা অবাক হলো, মাহিদ তার সামনে দাঁড়িয়ে। আজ আসবে রাতে তো কিছুই বললো না, সারপ্রাইজ দিল কি? মাহিদ ঝর্ণার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। ঝর্ণা দৌড়ে গিয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিদ এটা আশা করেনি। ঝর্ণার কাজে ভেবাচাকা খেয়ে গেল। শেষে দেখলো কাজের মেয়েটির চোখ গোল গোল করে হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। মাহিদ খানিকটা লজ্জা পেল। ভাগ্যিস শ্বশুর শাশুড়ি দেখেনি, তবে দেখতে কতক্ষণ। সে ঝর্ণাকে ছেড়ে ধীরে বলল, এখন ছাড়বো, মানিজ্জত খাইস না, রুমে যত চাস জড়িয়ে ধরিস, এখন লজ্জায় ফেলিস না। ঝর্ণা হেসে ফেলল। ঝন্টু মিয়া কাজের মেয়ে চিল্লানোতে বিরক্ত হয়ে ড্রয়িং রুমে এসে মেয়ে জামাইকে দেখে খুশি হয়। মাহিদ সালাম জানায়। ঝন্টু সালামের জবাব দিয়ে বলল। মাহিদ স্বভাব সুলভ মুচকি হেসে বলল, বাবা মাত্র এলাম, ভোরের বাসে এসেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? তোমার না আর কয়েকদিন পরে আসার কথা ছিল? মীরা আস্তে আস্তে বলল। মাহিদ মুচকি হেসে বলল, আসলে কাল বাবা হঠাৎ করে শতকের সাথে মিঠুর বিয়ে পড়িয়ে দিয়েছে,
তাই জলদি এলাম। নীরা ও ঝন্টু অবাক হলো। ঝন্টু ভাবলো কালই তো কথা হলো, আর রাতে বিয়েও পড়িয়ে দিল, নাকি নীরবের ব্যাপারটা নিয়ে ঘাবড়ে গেল। নীরা কাল স্বামীর মুখে সব শুনেছে, তাদের কিছুই করার নেই, তাদের মেয়ে, তারা যেখানে ভালো মনে করবে দিবে, জোরপূর্বক তো আর আনা যায় না। নীরব ড্রয়িং রুমে কথাবার্তা শুনে এগিয়ে এসে মৈত্রী ও শতকের ঘটনা শুনলো, তবে তেমন কিছু অনুভব করতে পারল না। ডাক্তার রানীর কথা মনে পড়লো, শীঘ্রই বিয়ে খেতে পারবে বলেছিল। ঝর্ণা শুনে বাবা ভাইয়ের দিকে তাকালো, আবার কিছু বলে না বসে মাহিতকে। মাহিত বলল, ঝর্ণাকে নিয়ে ও বাড়ি যাবো এক্ষুনি। ঝর্ণা যাও, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে এসো। নীরা ব্যস্ত হয়ে বলল, সে কেমন কথা? এখন যেতে দেব না, খাওয়া দাওয়া করে তবেই যাবে। আটকে রাখবো না, তবে না খেয়ে যেতে দেব না। মা ব্যস্ত হবেন না, আবার আসবো তো, এখন খাবো না প্লিজ, নাস্তা করেছি আমি। ঝর্ণা তুমি যাও, আমি দেরি করব না। বাবা মা প্লিজ বোঝার চেষ্টা করুন। মীরা জোর করলো না, তবে থেমে থাকলো না। মেয়ে জামাইকে কি খালি মুখে পাঠাবে নাকি? মাহিত সোফায় বসে সামনে টি টেবিলে আপেল, মালটা, আঙ্গুর, বেদানা, কলা, চানাচুর, মিষ্টি, বিস্কুট, দই, নুডলস, কেকের স্লাইড, শরবত, আরও বেশ কিছু। মাহিত হতাশ, এত কিছু দিয়েও বলছে এই অল্প আয়োজন, রাগ করে মানা করো না। মাহিত টুকটাক কিছু খাবার মুখে পুরল। ঝর্ণা চলে এলে মাহিত সবার থেকে বিদায় নিয়ে রওনা হলো। শফিউর রহমান ও সুলতানা স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পর সহস্র কথা কবিতা যার যার রুমে গেল প্যাকিং করতে। মৈত্রী সব গুছিয়ে গাছিয়ে রুমে গেল। গরমের শাড়িতে অসহ্য লাগছে। দেখলো শতক ব্যালকনিতে বসে ইংলিশ নভেল পড়ছে। মৈত্রীর বইয়ের নাম পড়ার ইন্টারেস্ট পেল না। ইংলিশ তার জন্মশত্রু। সে শতকের পাশে গিয়ে দাঁড়ালো। শতকের নড়চড় হলো না, সে বইয়ে মনোযোগ রেখেছে। মৈত্রী ভেঙচি দিল, খাবার টেবিলে তার জন্য মিথ্যা বলল, অথচ এখনো ঢং দেখাচ্ছে। দেখা সেও আর রাগ ভাঙাতে যাবে না। শতক ভাই, একটু বাড়িতে যাই, শাড়িতে অসহ্য লাগছে, যাই। শতক মুখ তুলল না, না জবাব দিল। মৈত্রী আবারও বলল, যাব না। এবারও কিছু বলল না। মৈত্রীর অভিমান হলো। এমন কেন করছে? মায়ের হাতে এই মাস্টারের বাচ্চার জন্য কতগুলো চর খেলো, অথচ সরি পর্যন্ত বলল না। আর সে একটা চর মেরেছে ভুলে, অথবা সরি বলল, তাও এই মাস্টার বলল না, আর বলবে না। সে হন হন করে চলে গেল বাবার বাড়ি। মৈত্রী বাড়ি এসে দেখে আরু থালাবাটি খেলছে একা একা। মৈত্রী চুপি চুপি পেছনে গিয়ে হাত দিয়ে আরু চোখ বেঁধে বলল, বলতো আমি কে? আরু চমকে উঠে মৈত্রীর হাত হাতড়ে বলল, 100 ভাইয়ের বউ। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। মৈত্রী হাত ছেড়ে ওর সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝুঁকে বলল, কে বলেছে তোকে এইসব? আরু তার কড়াইয়ের রান্না চামচ দিয়ে নেড়ে বলল, কাল তুমি ওই বাড়ি গেলে না? আমিও যেতে চাইছিলাম, মা যেতে দিল না তো। আমি বলেছি আবু গেলে আমিও যাব। তখন মা বলল তুমি 100 ভাইয়ের বউ, তাই তোমায় নেবে, আমায় নেবে না। মন খারাপ করে বলল আরু। মৈত্রী আরুকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিতে লাগলো। আরু চিল্লিয়ে উঠল, আমার রান্না ভুলে যাবে আপু, চলো। মৈত্রী ছাড়লো না, আরো জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। চলো চলো, আমার রান্না। বলেই চেঁচাতে লাগলো। তার চিল্লাচিল্লি শুনে খাদিজা বেরিয়ে আসে। মৈত্রীকে দেখে খুশি হয়। সকালে একবার দেখে আসবে ভেবেছিল, দূর তো না, কিন্তু যায়নি। বিয়ের পর প্রথম দিন, সে গেলে কেমন একটা দেখায় না। খাদিজা এসে আরুকে নামিয়ে দিয়ে মৈত্রীকে জড়িয়ে ধরে চুমু খেলো কয়েকটা। এক রাত কেটে গেছে, অথচ মনে হয় কতদিন দেখে না। সে বলল, এখন মনে পড়লো আমার কথা। মৈত্রী হেসে বলল, সকলকে রান্না করে খাইয়ে তারপর আসি। আরু কোমরে হাত রেখে বলল, আপু আমায় আদর করছিল, তোমার হিংসা হচ্ছিল মা? আমায় নামিয়ে দিলে কেন? মৈত্রী মায়ের গলা জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, এই পাকনা বুড়ি চুপ, তুই তো নামার জন্য ছটফট করছিলি। আমার মাকে চালো, আমার মার আদর খাচ্ছ কেন? চালো। মৈত্রীকে টানতে টানতে বলল আরু। মৈত্রী ও খাদিজা হেসে ফেললো। মৈত্রী ছেড়ে দিল। আরু বলল, আপু তুমি এখনো বউ? মৈত্রী তার গাল টেনে দিল। খাদিজা খেয়াল করলো এবার পরনে কালকে সেই শাড়ি। এই গোসল করিসনি, এই অবস্থায় রান্না করে সকলকে খাইয়েছি। আল্লাহ, এই তুই কি ছোট আছিস যে শিখিয়ে দিতে হবে? মৈত্রী নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, আমার কি আগে 2-3 বার বিয়ে হয়েছে যে জানবো? সূর্য, গোসল করার মতো তো কিছু হয়নি। শেষের কথাটা ধীরে ধীরে বলল, তবে খাদিজার কানে এলো। সে মুচকি হেসে আরুর দিকে চাইলো। আরু চোখ ছোট ছোট করে তাকিয়ে। খাদিজা বলল, আম্মা জান, আপনিও বিয়া দিয়ে দেব তাড়াতাড়ি। আম্মা জান, আপনারও বিয়া দিব তাড়াতাড়ি। রান্না বান্না শিখেন জলদি।
আরও বোধহয় লজ্জা পেল, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, আমি বিয়ে করব না। খাদিজা হেসে তাকে বুকে জড়িয়ে বলল, আচ্ছা কান্দেন না, দিব না বিয়ে, ঘরের খুঁটি বানিয়ে রাখবো। আরও বুঝলো না। মৈত্রী নিজের ঘরে ঢুকে শান্তির শ্বাস নিল। নিজের ঘরে যে শান্তি তা অন্য কোনো ঘরেই পাওয়া যাবে না। নিজের বাড়িঘর ভাঙা হলেও শান্তি সে অন্য বাড়ি যতই দালান কোঠা বা ফ্যাসিলিটি থাক না কেন, নিজের বাড়ির ব্যবসা গন্ধ ভালো লাগে, আপন আপন লাগে। সে শাড়ি খুলে ফেললো একটানে। এই গরমে জঞ্জাল কেউ গায়ে জড়ায়। মৈত্রী কামিজ সালোয়ার বের করে গামছা গায়ে জড়িয়ে বাইরে এসে বাথরুমে ঢুকলো গোসলের উদ্দেশ্যে। যাওয়ার সময় মাকে বলল, মা আব্বা দোকানে? খাদিজা জবাব দিল, সকালে খাইয়া দাইয়া বের হইছে। ও, আমার জন্য বেশি করে ভাত বাড়ো, জোরে খিদা লাগছে, গোসল করে আইসা তারপর খাবো। খাদিজা হেসে বলল, শ্বশুর বাড়ি খেতে দেয় নাই? মৈত্রী বাথরুমের দরজা টেনে বলল, মা তারা স্বাস্থ্য সচেতন মানুষ, সকালে রুটি খায়, আর রুটি তো আমরা শখে খাই মাঝে মাঝে। আমি পিওর বাঙালি, রুটি দিয়ে পেট ভরা, গামলা ভর্তি ভাত ছাড়া চলবেই না। সে তুমি যতই রুটি দাও না কেন। কোনো বাঙালিরে মাছে ভাতে বাঙালি কয়, আর তুই মাছ খাস? শুটকিও মাছের কাতারে পড়ে। মাছ মইরা গেলেও মাছ মইরা গেলে তাদের শুকাইয়া শুটকি বানায়। শুটকি বানাইতে শুটকিতে কত মাছি পড়ে, আবার অনেক শুটকিতে পোকাও হয়। মৈত্রী পছন্দের শুটকি নিয়ে বাজে কথা সহ্য হলো না, দরজা খুলে বলল, খবরদার মা, তোমার শুটকি পছন্দ না মাইনা নিলাম, তাই বলে ওর সম্বন্ধে বাজে কথা বলবা না, আমি সহ্য করব না। খাদিজা হেসে মজার সুরে বলল, তোর বিয়ে শুটকিওয়ালার সাথে হলে ভালো হতো। মৈত্রী দমে যাওয়ার পাত্র নয়, বাবার মতোই জবাব ঠোঁটের আগায় থাকে। তোমার ভাস থেকে তেলে মাস্টারি ছাইরা শুটকির ব্যবসা করতে বলো, তারপর সকলে তোমায় বলবে শুটকিওয়ালার শাশুড়ি আম্মা যাচ্ছে। আরু হেসে উঠল জোরে। খাদিজা চোখ রাঙানি দিল। গোসল শেষে মৈত্রী ও আরু মায়ের হাতে ভাত খাচ্ছে। খাদিজা তাদের মুখে লোকমা পড়ছে আর মেয়েদের আদেশ নির্দেশ দিচ্ছে, মিঠু ওই বাড়ি এটা করবি না, ওটা করবি না, সবাই কথার মতো চলবি, কখনো তর্ক করবি না, সংসারে টুকটাক কথা কাটাকাটি রেষারেষি হতেই পারে, নয় শতককে কখনো সেসব বলতে যাবি না, আর না আমাকে বলবি। তাদের সকল আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবি। আরো অনেক কিছু। মৈত্রী কিছু শুনছে, কিছু বের করে দিচ্ছে মাথা থেকে। মিঠু হাজারের সাথে একদম লাগাবি না, আর তোর হাত পা বেশি চলে, সব সময় ছেলেটাকে মারিস, তোর বড় হয় মনে রাখিস। মৈত্রী সহস্রের কথা সহ্য করতে পারলো না। মা আমি লাগি না, বরং ওই শয়তানটাই আমার পেছনে লাগে। আর মারও এমনি খায় না জানো। সকালে ও আমায় ড্রাকুলা বলেছে, মেজমার কাছে আমার নামে কুটনামি করেছে, একবার পাই একা পিঠে ছাল তুলবো একদম। আরু ওসাই দিল, হাজার ভাই একটুও ভালো না, দুধ ছেলে। খাদিজা চোখ রাঙালো। মৈত্রী আরু হেসে উঠলো। খাওয়া দাওয়া সেরে মৈত্রী বই নিয়ে বসলো। কাল ফিজিক্স এক ইনকোর্স নেবে স্যার, অথচ কিছু পড়া হয়নি। বিয়ের চক্করে কি যে লিখবে কাল খোদাই জানে। প্রাইভেটেও যাওয়া হচ্ছে না এই ঝামেলায়। আয়েশা এলো কিছুক্ষণ পর। হুমা স্কুলে, হাবিবুর অফিসে। জ্যোতি শুয়ে আছে, তাই একা বসে থাকার চেয়ে বড় জায়ের কাছে এলো। এসে গল্প শুরু করে দিল। মৈত্রী বারান্দায় পাটি বিছিয়ে পড়ছে। গল্পের মাঝে শতক গেট খুলে ভেতরে ঢুকলো। পরনে লুঙ্গি ও হাতা কাটা গেঞ্জি। মৈত্রী একবার দেখে আবারও সূত্রের প্রতিপাদন করতে লাগলো। আয়েশা শতককে দেখে হেসে খাদিজাকে বলল, ভাবি মেয়ে বিয়ে দিয়ে আপনি ঠকেছেন। দেখেন মেয়ের জামাই প্রথমবার শ্বশুরবাড়ি আসছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।